হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের যে প্রথম মাস এবং থার্ড উইকের মক টেস্ট হয়েছে সেই সম্পর্কিত অ্যানালিসিসগুলো একটু দেখব। তোমরা অনেকেই বলছো হয়তো হিস্ট্রি প্রশ্ন কঠিন ছিল, আসলে তা কিন্তু নয়। হিস্ট্রি প্রশ্ন কঠিন ছিল না। হিস্ট্রি প্রশ্ন একটা দুটো ঘোরানো ছিল, আমি বারবার বলেছি এরকম ঘোরানো প্রশ্ন তোমরা ডাব্লিউবিসিএস এর মেনে গিয়েও পাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যেগুলো ঘোরানো প্রশ্ন সেগুলো অ্যাটেন্ড না করে বা সেগুলো অ্যাটেন্ড করলেও সেগুলো খুব ক্লোজ বা খুব সিওর হয়ে অ্যাটেন্ড করাই তারপর ভালো। যদি তা না হয় তাহলে সেগুলোকে সম্পূর্ণ স্কিপ করে যাওয়া সব থেকে ভালো। তার কারণ কি, তুমি যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমার কোনো মার্কস কাটা যাবে না, কিন্তু তুমি যদি ওটাকে ভুল করে আসো তাহলে তোমার নেগেটিভ হবে, এবং নেগেটিভ মার্কসটা খুব গায়ে লাগে, খুবই গায়ে লাগে। সেই জন্য আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি খুব স্মার্টলি অ্যান্সার করতে হবে, এবং তোমাদের মকগুলো কিন্তু সেই রকমভাবেই প্রশ্নগুলো বানানো থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, মক বানাতে গিয়ে একটা দুটো প্রশ্ন ভুল হয়, সেটা আমি সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মক বানানোটা এতটাই একটি টাফ ব্যাপার। আর আমার তো এরকম নেই যে একটা ব্যাচের মক আছে সেই মক আবার পরের ব্যাচে দেওয়া হচ্ছে, তা নয়। সিলেবাস অনুযায়ী আমি প্রতিদিন মক বানাতে হয়, আমি বানাই, সোমনাথ বানাই। তো সেই জন্য একটা দুটো প্রশ্ন হয়তো মাঝে মাঝে স্লাইটলি ভুল হয়ে যেতে পারে, কিন্তু মকের যে কোশ্চেন চয়েসগুলো থাকে, হ্যাঁ এইগুলো আমি বারবার তোমাদের বলছি, যেগুলো কিন্তু খুব ভেবে চিন্তে কোশ্চেন চয়েস করা হয়। তো সেই জন্য ভয় পেও না। তোমাদের পরীক্ষা যেভাবে হবে সেরকম ভাবে পড়ানোই তো আমার লক্ষ্য, বা সেরকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। আমার লক্ষ্য কোনোদিন এটা নয় যে ডাব্লিউবিসিএস এর নামে তোমাদের গ্রুপ ডির মতো পরীক্ষার প্রশ্ন করব। সমস্যা হতে পারে, কিন্তু ভয় নয়। সমস্যা হলে সমাধানও আছে। সমাধান কি? সমাধান হচ্ছে বারবার বারবার এই ধরনের প্রশ্নকে প্র্যাকটিস করা, তাহলেই হচ্ছে সমাধানটা পেয়ে যাবে। কারণ আমরা জানি যে অভ্যাস, একটা অভ্যাসই তো মানুষকে আস্তে আস্তে আরো উন্নত করে। তো তুমি যদি এবার খারাপ জিনিসটা অভ্যাস করো, খারাপ জিনিস অভ্যাস কি, যে শুধু সহজ প্রশ্নগুলো করে যাওয়া, তাহলে সেটা বাজে হবে। ভালো জিনিস ওই জন্য অভ্যাস করতে হবে, যে আমি প্রথম থেকে জেনে গেলাম যে যুদ্ধক্ষেত্রে কি কি হতে পারে, যুদ্ধক্ষেত্র খুব কঠিন, কি কি হতে পারে। তাহলে আমি কিন্তু আমার সৈন্যবাহিনী কম থাকলেও আমি একটি বড় রাজার সাথে যুদ্ধে জিতে যেতে পারি। তো সেই স্ট্র্যাটেজি তোমাদের নিতে হবে। যাই হোক, প্রথম প্রশ্ন কি বলা আছে? প্রথম প্রশ্ন আছে যে বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা মানুষটা যে ফিগার, সেটা কোথা থেকে পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়? আমরা সবাই জানি মহেঞ্জোদারো। আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড কোথায় আছে? এটা হচ্ছে লোতাল। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড বলুক, আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড বলুক, সবই হচ্ছে লোতাল। তোমরা ব্রিক মানে ভেবেছো হয়তো অন্য কোথাও হবে, না। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড কি দিয়ে বানানো হয়েছে? আরে ভাই, ডকইয়ার্ড কি মাটি দিয়ে বানানো হবে? তখন তো ব্রিকই ব্যবহৃত হইতো, সেই জন্য এটা লোথালই হবে। হরপ্পানস ডিড নট নো দ্য ইউজ অফ, হরপ্পারা কিসের ইউজ জানতো না? হরপ্পারা আয়রন বা শ্যামা যেটাকে বলতাম, যেটা মহাজন পদের সময় আবিষ্কৃত হয়েছিল, মানে আর্য সভ্যতা হরপ্পা সভ্যতা থেকে আলাদা ছিল কোন দুটো জায়গায়? এক জায়গা হচ্ছে যে আর্য সভ্যতা গ্রামীণ ছিল, হরপ্পা সভ্যতা আরবান ছিল। আর একটা জায়গায় সেটা হচ্ছে হরপ্পার মানুষেরা লোহার ব্যবহার জানতো না, আরিয়ানরা লোহার ব্যবহার জানতো। লোহার ব্যবহার জানার ফলে কি হয়েছিল? লোহার ব্যবহার জানার ফলে তারা যুদ্ধবিদ্যায় খুব উন্নত ছিল। ওই জন্য পরবর্তীকালে তারা অস্ত্রশস্ত্র যখন তৈরি করতে শিখেছে, শুধু লোহার ব্যবহার মানে যুদ্ধবিদ্যায় উন্নত তো না, তা নয়, কৃষিকাজে অনেক উন্নত। লাঙল যখন লোহার হবে তখন তোমার কৃষিকাজ আরো ভালো হবে। তো এই জন্য আরিয়ান সভ্যতা কিন্তু টিকে গেছে, তারা কিন্তু ধ্বংস হয়নি। তার একটা কারণ মনে করা হয় যে লোহার ব্যবহার জানা। যাই হোক, আউট অফ দ্য ফলোইং রিমেন্স এক্সকাভেটেড ইন ইন্দাস ভ্যালি, হুইচ ওয়ান ইন্ডিকেটস দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট? আমরা একটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কমার্শিয়াল আর ইকোনমিক ডেভেলপমেন্ট কি দেখে বুঝতে পারবো? এটা তোমাদের মাথায় একটু প্রশ্ন করো। যে আমরা সিল, সিল মানে কি? বাণিজ্যে যে সিল ব্যবহার করি, সিল তারা কখন ব্যবহার করতো? তোমরা নিশ্চয়ই ক্লাসে পড়েছো যে বাণিজ্যের ক্ষেত্রে তারা সিল ব্যবহার করতো। তাহলে তার কমার্শিয়াল আর ইকোনমিক ডেভেলপমেন্ট তো সিল দেখেই বুঝতে পারবো। সিলের আকার আকৃতি, আমাদের দেখতে পাই যে আমাদের হরপ্পা সভ্যতায় আমরা সুমেরিয়ান সিলও দেখতে পাই, তার মানেই তো বুঝতে পারি যে না, সুমেরের লোকেদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য ছিল। সেই জন্য পটারি বোট আর হাউসের থেকেও সিল খুব গুরুত্বপূর্ণ কমার্শিয়াল আর ইকোনমিক ডেভেলপমেন্টকে মেজার করার জন্য বা ইন্ডিকেট করার জন্য। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হরপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? গুজরাটে কোনটা নেই? সুতখা কেন্দ্র। তোমরা প্রথম ক্লাসে পড়েছো যে সুতখা কেন্দ্র কিন্তু পাকিস্তানে অবস্থিত, তাহলে সুতখা কেন্দ্র গুজরাটে অবস্থান নেই। বাদ বাকি সুরকোটদা, রংপুর, দেশালপুর, তিনটেই কিন্তু গুজরাটে অবস্থিত। হরপ্পান সভ্যতার মানুষেরা কোন কোন সিরিয়াল বা খাদ্যশস্য উৎপাদন করতো? হুইট, রাইস, মিলেট, তিনটি। অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্সার, নো প্রবলেম। 7 নম্বর প্রশ্ন, কোনটা হরপ্পান পিপলদের সম্পর্কে ইনকারেক্ট বলেছে? এটা হয়তো অনেকে প্রশ্নটা না পড়লে ভাববে কারেক্ট বলেছে, না, ইনকারেক্ট। কোনটা হরপ্পা সভ্যতার মানুষদের সম্পর্কে ঠিক নয়? এক হচ্ছে হরপ্পারা ফ্যালাস ওরসিপার করতো, হ্যাঁ তারা তো লিঙ্গ পুজো করতোই। ওরসিপ গডস ইন ফর্ম অফ হিউম্যান বিংস, হ্যাঁ ওরসিপ গডও হিউম্যান বিংস ছিল, পশুপতির মূর্তিতে দেখতে পাই। নাম্বার সি, দে প্লেস দেয়ার গডস ইন টেম্পল। আচ্ছা বলো তো, সেখানে কি মন্দিরের কোনো অস্তিত্ব পাওয়া গেছে? না, মন্দিরের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলেই ধরে নেওয়া হয় সেখানে পুরোহিত শ্রেণীরও অস্তিত্ব ছিল না। সেই জন্য দে প্লেস দেয়ার গডস ইন টেম্পলস ইজ অ্যাবসলিউটলি রং। বাদ বাকি সবই কিন্তু ঠিক। হরপ্পান উইপন্স ওয়ার মেড অফ,
হরপ্পান উইপনগুলো কি দিয়ে তৈরি হতো? স্টোন, কপার, ব্রোঞ্জ। শুধু কপার দিয়ে নয়, কপার, তামা আবিষ্কৃত হয়েছিল ঠিক কথা, কিন্তু তামার পরে ব্রোঞ্জও হয়, এই জন্য হরপ্পা সভ্যতা তাম্রবৎ যুগের হিসাবে ধরে নেওয়া হয়। আর তার আগে থেকে তো পাথরের প্রচলন ছিলই, তাহলে পাথর, তামা এবং ব্রোঞ্জ তিনটেই হবে উত্তর, অল অফ দ্য অ্যাবভ। হুইচ ইজ দ্য কারেক্ট ক্রোনোলজি অন দ্য এক্সকাভেশন অফ দ্য সাইট ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সাল অনুযায়ী পরপর কোনটা। তো এই প্রশ্নটা তোমাদের কঠিন মনে হতে পারে, এটা স্কিপ করতেই পারো। নাম্বার 10, হুইচ ওয়াজ দ্য অনলি ইন দ্য সিটি উইদাউট আ সিটাডেল, সিটি উইদাউট আ সিটাডেল কাকে বলি? চান্নুদারোকে বলি, এই জন্য অপশন ডি। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য সাউদার্ন মোস্ট লাস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড, ইন্ডিয়ান মেইনল্যান্ডের সাউদার্ন মোস্ট লাস্ট পয়েন্টের নাম কি? আমরা জানি কি কেপ কমোরিন বা কন্যাকুমারিকা। ইন্ডিয়ান মেইনল্যান্ড মানে ত্রিভুজাকৃতি যে জায়গাটা আছে তার লাস্ট পয়েন্ট কিন্তু কন্যাকুমারিকা, সেটা কিন্তু ইন্দিরা পয়েন্ট নয়। ইন্দিরা পয়েন্ট হচ্ছে অল ওভার ইন্ডিয়ার ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরি, তার সাউদার্ন মোস্ট লাস্ট পয়েন্ট। কিন্তু আমরা যদি বলি ইন্ডিয়ান মেনল্যান্ড যেটা ত্রিভুজাকৃতির, তার লাস্ট পয়েন্ট কিন্তু কেপ কমোরিন, যার অন্য নাম হচ্ছে কন্যাকুমারিকা। এই জন্য অপশন ডি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, বি এন্ড সি বোথ। এই জন্য অপশনগুলো ভালো করে পড়তে হবে। তোমরা কেউ কেপ কমোরিন বলে টুক করে টিক মেরে দিলে, কন্যাকুমারিকা বলে টুক করে টিক মেরে দিলে তা নয়, অপশনগুলো পড়ে আমাদের করতে হবে। নাম্বার 12, কিবিতু ইজ দ্য ড্যাশ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, কিবিতু ইজ দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? কারণ তোমরা তো দেখেছো যে কিবিতু কোথায় আছে, ভারতের পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব দিকের একদম ইস্টার্ন মোস্ট পয়েন্ট অরুণাচল প্রদেশের কিবিতু। হুইচ অ্যামং দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ট্রপিক অফ ক্যান্সার ডাজন্ট পাস থ্রু, ট্রপিক অফ ক্যান্সার কার মধ্যে দিয়ে যায় না? পশ্চিমবঙ্গের। আমরা সবাই জানি বীরভূমের মধ্যে দিয়ে যায় না, বাদবাকি তিনটের মধ্যে দিয়ে যায়। এই ধরনের প্রশ্নগুলো করা কিন্তু খুব চাপের, কারণ এই প্রশ্নগুলো করার সময় তোমার বাদবাকি যে তিনটে অপশন আছে সেটা জানতে হবে। মানে এই প্রশ্নটা করার সময় তোমার জানতে হবে ট্রপিক অফ ক্যান্সার কোন কোন দিয়ে মধ্যে দিয়ে যায়, যায় না বলে জানতে হবে কোন কোন মধ্যে দিয়ে যায়। তো সেই জন্য অপশন ডি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, এবং এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। মেইনল্যান্ড বেসিস ল্যাটিটিউড অ্যান্ড এক্সটেনশন অফ ইন্ডিয়া, এটা তো আর কিছু বলারই নেই, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, তোমরা সবাই জানো। 21শে মার্চ ইফ এভরি ইয়ার ইজ, 21শে মার্চকে কি বলি? ভার্নাল ইকুইনক্স। পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো ইউনিয়ন এক্সিকিউটিভ, পার্লামেন্ট, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, তিনটে, এই তিনটেই হবে, 1 2 আর 4। 3 হবে না কেন? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, কারণ ইউনিয়নের মধ্যে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট কিন্তু নেই। হাইকোর্ট কিন্তু ইউনিয়নের মধ্যে নেই, আবারও বলছি ইউনিয়নের মধ্যে হাইকোর্ট নেই, এই জন্য সুপ্রিম কোর্ট যদি শুধু অপশনে থাকতো তাহলে 1 2 3 4 তিনটেই হতো, কিন্তু 1 2 আর 4ই হবে। কেন? কারণ সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আছে অপশন 3, আর হাইকোর্ট ইউনিয়নের মধ্যে নেই, পার্ট 5 এর মধ্যে নেই। হোয়াট ইজ দ্য নাম্বার অফ শিডিউলস ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা তো আমরা সবাই জানি, 12টা শিডিউল বর্তমানে আছে। তো বর্তমানে কটা আছে সেটাই জিজ্ঞেস করেছে, যদি বলে অরিজিনালি কটা ছিল তাহলে সেটা উত্তর হতো, যেটা ছিল 10টা, 10টা বলছি সরি 8টা। 18 নাম্বার, হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স ল্যাঙ্গুয়েজ, কততম শিডিউলে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে? 8ম শিডিউলে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, এবং আমি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজের ডেটগুলোও ভালোভাবে পড়বে, কোন কোন ল্যাঙ্গুয়েজ কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন সালে অ্যাড হয়েছিল, কারণ ওখান থেকেও প্রশ্ন আসে। সেটা তো আমি দিইনি, কিন্তু ওইটাও দিতে পারতাম, ওটা কিন্তু আসে, হ্যাঁ মেনে গিয়ে ওরকম আসবে। 19, হুইচ ইজ নট টেকেন ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোনটা ভারতীয় সংবিধানে কোন জিনিসটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়নি? সিম্পল জিনিস, ফান্ডামেন্টাল রাইটস, সেটা তো ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়নি, আমরা সবাই জানি। বাদ বাকি তিনটেই, পার্লামেন্টারি রুল কিংবা সিটিজেনশিপ কিংবা ক্যাবিনেট সিস্টেম কিংবা বাইক্যামেরালিজম, তিনটেই কিন্তু নেওয়া হয়েছে আমাদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ম্যাচ দ্য ফলোইং, এইটাই ভুল আছে। কেন ভুল আছে? এই প্রশ্নটা ভুল, 20 দাগের প্রশ্নটা ভুল, কারণ অপশন সিও যা আছে, অপশন সি বলছি, এই যে সি নাম্বার যেটা আছে, ডি নাম্বারও তাই আছে, দুটোই পার্ট 9 আছে, এটা হবে না, এটা চেঞ্জ হবে। দেয়ার আর অরিজিনালি হাউ মেনি আর্টিকেলস ইন ইন্ডিয়া, টোটাল 395টা আর্টিকেল ছিল, এখন কটা আছে সেটা একটু তোমরা পরীক্ষা দেওয়ার আগের দিন দেখে গেলেই হবে। 22 নাম্বার, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, এটা নিয়ে কোন শিডিউলটা আমাদের কাজ করছে বা কোন শিডিউলটা আছে? 10th শিডিউল আছে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, 52 অ্যামেন্ডমেন্ট, তোমরা সবাই জানো। পার্ট 20, পার্ট 20তে কি আছে? আর্টিকেল 368, এমন একটি পার্ট এটা যার মধ্যে একটাই মাত্র আর্টিকেল আছে যেখানে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে বলা আছে। আমি এটা পড়ানোর সময় বারবার বলেছিলাম, এখান থেকে প্রশ্ন আসে। ফান্ডামেন্টাল ডিউটি আমরা কোথা থেকে নিয়েছি তার কথাও এখানে আছে। নাম্বার 25, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অরিজিনালি ডিভাইডেড ইনটু, ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি কটা পার্টে ডিভাইডেড আছে? 22টা পার্ট। সেল আবিষ্কার করেছিল কে? এগুলো, এই যে সেলের যে প্রশ্নগুলো আছে এগুলো তো একদম সবই নোট থেকে দেওয়া হচ্ছে, সুতরাং এখানটায় তো আমাদের ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, একদমই প্রশ্ন ওঠে না, কারণ সায়েন্সের যা দেওয়া হয়েছে একটাও নোটের বাইরে নেই, আর কারেন্ট অ্যাফেয়ার্স যেটাও দেওয়া হয়েছে সেটাও এই কদিন আগে করানো ক্লাস থেকে দেওয়া হয়েছে, এপ্রিল মাসে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো ভালো দেওয়া হয়েছে, মানে ভিয়েতনামের নেক্সট প্রাইম মিনিস্টার, এটা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তারপর এখানটায় তোমার হুইচ মিনিস্ট্রি ক্লিয়ার ট্রিপ আর ইজমাই ট্রিপের সাথে করেছে, এটা তোমার যদি একটু মাথায় নলেজ থাকে তাহলে ক্লিয়ার ট্রিপ আর ইজমাই ট্রিপ কিসের কোম্পানি? ট্যুরিজম কোম্পানি, অনলাইন ট্যুরিজম কোম্পানি, তাহলে নিশ্চয়ই মিনিস্ট্রি অফ ট্যুরিজম এদের সাথে মৌচুক্তি স্বাক্ষরিত করবে। এরপর এক্সারসাইজের কথা বলা আছে, বরুণা, যেটা ইন্ডিয়ান আর ফ্রেঞ্চ নেভির মধ্যে হয়েছিল।
না 39-এ বলা আছে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার 2021 কে পেয়েছে, তোমরা সবাই জানো থাপ্পড় পেয়েছে, কিন্তু থাপ্পড় অপশনে নেই, এই জন্য অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, নান অফ দিস। মীরাবাই চানু কিসের সাথে রিলেটেড আছে, তোমরা জানো মীরাবাই চানু কিন্তু ওয়েট লিফটিং এর সাথে রিলেটেড আছে, তো সেই জন্য এখানটায় অপশন ডি এটাও হবে উত্তর হবে নান অফ দিস। তো এই ছিল আজকের মক। আমার তো দেখ সহজই প্রশ্ন ছিল, কঠিন প্রশ্ন কোথায় ছিল, তোমাদের হিস্ট্রির একটা দুটো ছিল আর এই একটা প্রশ্ন ভুল ছিল, সুতরাং একদমই কঠিন ছিল না। এটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি তোমাকে ভাবতে হবে, এটাকে তুমি যা পড়েছো সেই পড়াটাকে ঘুরিয়ে দেবে, তোমাদের কি করতে হবে না, তোমাদের সেই প্রশ্নটাকে পড়ে অ্যান্সার করতে হবে। টাইম প্রচুর থাকে, টাইম কম থাকে না, টাইম প্রচুর থাকে, পড়ে পড়ে যদি অ্যান্সার করো তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। কারণ ম্যাথটা যখন থাকবে, আজকে তো তোমাদের ম্যাথ ছিল না, কিন্তু যেদিন ম্যাথ জিআই থাকে সেদিন আমি মনে করতে পারি হ্যাঁ টাইম কম থাকে, ম্যাথ করতে অনেক টাইম খেয়ে ফেলে, কিন্তু এখানে তো টাইম খেয়ে ফেলার কথা নেই, কারণ এখানে সবই ছিল তোমার জিকের সাবজেক্ট, জিএস এর সাবজেক্ট, তাহলে এখানে তো তোমাদের সুন্দর করে অ্যান্সার করা উচিত। যাই হোক, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, আশা করি বুঝলে আজকের মকের অ্যানালিসিসটা। এর আগের দিনও আমি মকের অ্যানালিসিসে বলেছিলাম যে বারবার বারবার কোশ্চেন পড়ে অ্যান্সার করার চেষ্টা করো এবং সঠিকটা করার চেষ্টা করো, মোস্ট প্রমিনেন্টকে বোঝার চেষ্টা করো। সবসময় নোট থেকে আসবে, সবসময় বই থেকে আসবে তার কোনো মানে নেই, কিন্তু তখন মাথার বুদ্ধি কাজে লাগিয়ে মোস্ট প্রমিনেন্টটা অ্যান্সার করতে হবে। যে ব্রিক ডকইয়ার্ড, আরে ভাই ডকইয়ার্ড ব্রিক ছাড়া কি দিয়ে তৈরি হবে, তাহলে ওটাও যখন ডকইয়ার্ড যখন লোতাল ছিল, তাহলে ব্রিক ডকইয়ার্ডও লোতাল হবে, এরকম ভাবে অ্যান্সারগুলো করতে হবে, কারণ ডাব্লিউবিসিএস এ কিন্তু এরকম ঘুরিয়ে প্রশ্ন এবার থেকে আসবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।